গোপালায় নমঃ। জয় যোগীরাজের জয় হোক। আবার নির্দিষ্ট সময় মতো আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে যথারীতি সৌভাগ্য দর্পণের আবার একটা নতুন পর্ব নিয়ে, শুধুমাত্রই আপনাদের জন্য। দেখুন, আমরা জীবনে যত এগোচ্ছি বা তত বেশি আপডেটসও হয়ে চলেছি। সময়ের সঙ্গে সঙ্গে, বিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকেও আপডেটস করে চলেছি, এবং যত বেশি আপডেটেড হচ্ছি দেখবেন আমাদের জীবনের সমস্যাও কিন্তু আরো অনেক বেড়ে চলেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এই আপডেটসের সঙ্গে সঙ্গে নিজেদের কিন্তু অবশ্যই সমস্যাও কিন্তু আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো এই সমস্যাবহুল জীবনে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বর্তমানে যা অবস্থা তাতে কোনো ক্ষেত্রেই প্রপারলি সিকিউরিটির একটা অভাব কিন্তু দেখা যাচ্ছে, এবং এই সিকিউরিটি আপনি বলতে পারেন কোনো জব ক্ষেত্রেও যেমন, ঠিক একই রকম ভাবে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই সিকিউরিটির অভাব বোধ কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। এবং বর্তমানে মানুষ বিবিধ ক্ষেত্রে বারবার ধরে কিন্তু চিন্তা ভাবনার মধ্যে পড়ছে যে যে কোনো কাজ তারা যে শুরু করবে বা করতে চলেছে বা করবেন, সেক্ষেত্রে আদৌ সেখান থেকে কি সফলতা আসবে, সে কাজটা আদৌ কি সঠিক পর্যায়ক্রমিকভাবে করতে পারবে, বা বলতে পারেন যে সঠিকভাবে জীবনের নিরীক্ষণটাকে কি এগিয়ে নিয়ে যেতে পারবে। এরকম বিবিধ ধরনের প্রশ্ন আজকে বর্তমানে মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে, এবং এই বিবিধ যে প্রশ্ন মানুষের মধ্যে তৈরি হচ্ছে এর ফলে কিন্তু আমাদেরকে বিবিধ ক্ষেত্রে নানা রকমের সমস্যার সম্মুখীন করছে। এবং এই সমস্যার সবচেয়ে বেশি যারা চিন্তিত তারা হলো বাবা মায়েরা, যারা বারবার ধরে ছুটে আসেন যে তার সন্তানের জন্য, যাতে সন্তান সুপ্রতিষ্ঠিত হতে পারে, সন্তানকে কতটা ভালো রাখা যায় সেই বিষয়ে তারা সন্দিহান হয়ে। দেখুন, অ্যাস্ট্রোলজি এমন একটা বিষয়, যে বিষয় বা সাবজেক্ট বলতে পারেন যার শুরু আছে কিন্তু শেষ নেই, এবং এটাকে যদি প্রপারলি লাইফে অ্যাপ্লাই করা যায়, এক্সিকিউট করা যায়, এবং আপনি যদি সঠিক জায়গায় পৌঁছাতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার সফলতা আসবে, সাফল্য আপনি পাবেনই। কিন্তু অবশ্যই রেমেডি করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে, তার কারণ অর্থ আপনার নিজের কষ্টের উপার্জিত ধন, সেটাকে জলে ভাসিয়ে দেওয়ার আগে একটু যাচাই করে নিন, যাচাই করে তারপর ভরসা করে রেমেডি করুন। তা না হলে বিভিন্ন পর্যায়ক্রমিক যেরকম সমস্যা আপনারা পড়েন, বারবার ধরে এসে যা বলেন সেটা শুনে বারবার খারাপ লাগে, সেই জন্যই বারবার ধরে বলা যে একটু সজাগ হন। দেখুন, আমার অনুষ্ঠানে আমি সবসময় চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন বিষয়, এবং প্র্যাকটিক্যালি আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে এবং আমার কেরিয়ারে যতদিন আমি প্র্যাকটিস করছি দীর্ঘ সময় ধরে, যা যা প্রবলেম অ্যাকচুয়ালি আমি আমার এক্সিকিউশনে পাই এবং সেগুলো নিয়ে যত বেশি অ্যানালিসিস করি, রিসার্চ করি, তার একটা ডেমনস্ট্রেশন আমি সবসময় এখানে দেওয়ার চেষ্টা করি। আজকেও সেই একই রকম তথ্য থাকবে। দেখুন, আপনার জীবনে আপনি অনেক কষ্ট করে হয়তো একটা বাড়ি কিনলেন অথবা একটা জায়গা কিনলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে সেই ক্ষেত্রে আপনাকে কিছু না কিছু লিটিগেশন প্রবলেমের মধ্যে পড়ে যেতে হলো, অথবা আপনার কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হওয়ার জায়গা রয়েছে কিন্তু লিটিগেশন প্রবলেম তৈরি হয়ে গেছে, আপনার নামে কোনো সম্পত্তি ট্রান্সফার হয়ে গিয়েছে কিন্তু তারপরেও পারিবারিক ক্ষেত্র থেকে কিন্তু একটা সমস্যা তৈরি করছে। বা দেখবেন আপনি আপনার জীবনে বিবিধ ক্ষেত্রে হঠাৎ বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আপনার কোনো কোর্ট কেসের মধ্যে জড়িয়ে পড়ছেন, বা আপনার একটা প্রতিনিয়ত ব্যাপার হয়ে গিয়েছে যে আপনার বিরুদ্ধে আপনি রাস্তায় বেরোলেই আপনার বিরুদ্ধে কোনো চালান কাটা হচ্ছে, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যেই ঘটে চলেছে। তো এইরকম যে ঘটনাগুলো, এই যে লিটিগেশন জাতীয় যে প্রবলেমগুলো, অর্থাৎ আইনি যে ঝামেলা বা ঝঞ্ঝটের মধ্যে পড়ে যাচ্ছেন, তার মূলত জায়গাটাকে নিয়ে আজকে আলোচনা। দেখুন, আমাদের জীবনে প্রতিনিয়তই আমাদেরকে এগিয়ে চলতে হবে, এবং এই এগিয়ে চলার পথে আমাদেরকে সামগ্রিকভাবে উন্নতি করতে হলে এবং সামগ্রিকতাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে অনেক বেশি সন্দিহান যেমন হব, তার সঙ্গে সঙ্গে অনেক বেশি সচেতন হতে হবে। যেমন আমরা যেমন একটা প্রপার প্ল্যানিং করে চলি, সেরকম আমাদের লাইফটাকেও একটা প্রপার সুন্দর প্ল্যানিং করে চলতে হবে। কিন্তু এই আইনি ঝামেলা, হঠাৎ করে যে আইনি ঝামেলা, এটা যারা ভোগ করেন তারাই একমাত্র জানেন যে হঠাৎ করে যদি এরকম কোনো কোর্ট কেস বা এরকম ঝামেলা এসে যায় সেটা জীবনটাকে কতটা পরিমাণ প্রতিহত করে। তা আজকের আলোচনা সেটা নিয়েই। দেখুন, মূলত আমাদের ক্ষেত্রে যে লিটিগেশন জাতীয় যে প্রবলেম, এই লিটিগেশন জাতীয় যে প্রবলেম, এটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন বা বলতে পারেন বাস্তবিক যে রূপ, সেটা দেখা যায় আমাদের ষষ্ঠ ভাব থেকে।
কারণ আমাদের ষষ্ঠ ভাব থেকেই এই লিটিগেশন জাতীয় প্রবলেমের কিন্তু অ্যারাইজ করে। তা আমাদের যে প্রথম কলার রয়েছেন তাকে নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো যে এই লিটিগেশন জাতীয় প্রবলেম থেকে কিভাবে বুঝবেন এবং আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে কি ধরনের এক্সিকিউশন পেয়েছি এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কি ওয়ে আউট দিতে পারি। হ্যালো 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 হ্যালো, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেখুন, আমাদের যে আলোচনা চলতে চাইছিল যে লিটিগেশন জাতীয় প্রবলেম, এই লিটিগেশন জাতীয় প্রবলেম অর্থাৎ আইনি যে ঝামেলা, এই আইনি ঝামেলার ক্ষেত্রে মূল যে কারকগ্রহ থাকে, বিশেষ করে পুলিশি ঝামেলার ক্ষেত্রে অবশ্যই মঙ্গল এবং রাহুর একটা বিশেষ কিন্তু ভূমিকা থাকে এবং ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ পতি। দেখুন, একটা জন্ম ছকের লগ্ন থেকে যদি আমরা তার গণনা করি, তার ঠিক 6 নম্বর যে ঘরটা পড়ে সেটাকে আমরা বলি ষষ্ঠ ভাব। এবং সেই ষষ্ঠ ভাবের যে অধিপতি, এটা এতদিনে আপনারা জেনে গিয়েছেন যে আমাদের যে দ্বাদশ রাশি তাদের অধিপতি কারা, কোন গ্রহ, এটা আপনারা এতদিনে জেনে গিয়েছেন। কারণ আপনাদেরকে যে বিস্তারিতভাবে আলোচনা করা হয় তার অনেক আগে থেকে এটা জানানোর চেষ্টা করেছিলাম। তো এই যে ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ পতি, এই ষষ্ঠ ভাব বা ষষ্ঠ পতি যদি কোনরূপ ভাবে পীড়িত হয়ে যায় অথবা দেখা যায় দুস্থানস্থ হয়ে গিয়েছে, অর্থাৎ অষ্টমস্ত দ্বাদশস্থ হয়ে গিয়ে কোনো পীড়িত গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু জীবনে সমস্যা তৈরি করে। আমরা আমাদের প্রথম ক্যালারকে নিয়ে আমাদের আলোচনা আবার ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো স্যার, রাহুল দাস বলছি। হ্যালো, হ্যাঁ স্যার, দীঘা থেকে বলছি। দীঘা থেকে কে বলছেন, একটু নামটা যদি বলেন। রাহুল দাস। রাহুল দাস। রাহুল দাস। জন্ম তারিখ? 10/3/1996। 10th March 1996। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। জন্ম সময় বললেন, জন্মস্থানটা বললেন না। হ্যাঁ, জন্মস্থান দীঘা অর্থাৎ মিদনাপুর। হ্যাঁ হ্যাঁ। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমি প্রোগ্রাম অনেকদিন থেকে দেখি, ভালো লাগে। তো এখান থেকে যে উপাচারগুলো বলা হয় সেগুলো কখনো করেছেন? না, টোটকাগুলো ঠিক করিনি অনেক। টোটকাগুলো শুধুমাত্র দেখেই ভালো লাগে? হ্যাঁ, দেখি ভালো লাগে, শুনতে ভালো লাগে, আমি করবো। শুধু দেখে আর শুনে, শুধুমাত্র দেখে আর শুনে ভালো লাগলে কি আপনার সমস্যার সমাধান হবে? না। আপনাদের জন্যই তো বিভিন্ন ধরনের এই যে টোটকাগুলো যে বলা হয় শাস্ত্রীয় সম্মত, যেটা কোনো বানানো নয়, তো সেগুলোকে প্র্যাকটিক্যালি ব্যবহার করলে তবে তো লাইফটা এক্সিকিউট হবে, তবেই তো লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সুন্দরভাবে জীবনযাপন যাতে করতে পারেন। তার জন্যই তো আপনাদের জন্যই এই টোটকাগুলো বলা, যে এই যে উপাচারগুলো যদি জীবনে এক্সিকিউট করা যায় তবেই তো সেখান থেকে বুঝতে পারবেন যে কতটা সেটা প্রয়োগপূর্ণ, সেই উপাচারগুলো আপনার জীবনে কতটা প্রভাব ফেলছে, তবেই তো সেখান থেকে তার এক্সিকিউশন প্রসিডিওরটা বুঝতে পারবেন, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। তা সেগুলো করা হয় না কেন? শুধুমাত্র শুনে, আমার কথা শুনে ভালো লাগলে কি আপনার সমস্যার সমাধান হবে? না না, করবো। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে স্বাতী নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে বিশাখা নক্ষত্রে। এই স্বাতী নক্ষত্রের যারা নক্ষত্র পড়ে, বিশেষ করে লগ্ন, তাদের ক্ষেত্রে জীবনে, অর্থাৎ এখানে তুলা লগ্ন এবং রাশি হিসেবে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি, এবং বর্তমানে রাশির ঠিক চতুর্থ স্থান দিয়ে গ্রহরাজ অবস্থান করছে এবং পাস করছে। এর ফলে মানসিক জায়গাটা একটু বর্তমান সময়টা কিন্তু একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাবে। মানসিক একটা উদ্বিগ্নতা, মানসিক চাপ, এই জায়গাটা বর্তমানে কিন্তু ফেস করতে হচ্ছে। এবং বিভিন্ন ক্ষেত্রে যে কোনো কাজই চেষ্টা করুন না কেন, সেই কাজের প্রপারলি সফলতা আসতে চায় না। কিন্তু স্বাতী নক্ষত্র হচ্ছে এমন একটা নক্ষত্র, যে নক্ষত্রের প্রথম ফেজ খুব প্রবলেমেটিক থাকলেও পরবর্তী পর্যায়ে মোটামুটি 36 ইয়ার্স এর পর থেকে তার কিন্তু প্রপার ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে যে 96, অর্থাৎ এখানে বলা যায় মোটামুটি 28 বছর বয়স, এবং কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাটাতে একটু সমস্যা ফেস করতে হচ্ছে। লগ্নের ষষ্ঠ স্থানে এখানে শনি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে,
ফলে যে কাজই করুন না কেন সেক্ষেত্রেই একটা ব্যাক বাইট আপনাকে, অর্থাৎ পিছন দিক থেকে একটা ব্যাক বাইট বা সবসময় একটা পিছন থেকে টেনে ধরার একটা চেষ্টা কিন্তু, প্রবণতা কিন্তু রয়েছে। এবং স্বাস্থ্যের দিকটা বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এবং বর্তমান সময় এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, এই জন্মছক অনুযায়ী শুক্রভঙ্গ কালসর্প দোষ, এবং এই শুক্রভঙ্গ কালসর্প যে দোষ, এই কালসর্প দোষের প্রভাবে প্রপার এক্সিকিউশন অফ এখানে পাওয়া যাচ্ছে না। যে কাজই করছেন একটা বারবার ধরে একটা ঘেরাটোপের মধ্যে পড়ে যাচ্ছেন, সব কিছুর ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা, অর্থাৎ একটা সবসময় ডিলে, অনেক পরিমাণ চেষ্টা করেও প্রপার সেই জায়গা থেকে প্রপার এনহ্যান্সমেন্ট পাচ্ছেন না, এবং ফাইন্যান্সিয়াল জায়গা যতটা ডেভেলপ হওয়ার জায়গা, সেই জায়গাটা প্রপারলি এক্সিকিউশন হচ্ছে না। এবং আপনার যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনটাও একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ স্যার, এগুলো বলছি কোনো কাজই হচ্ছে না। বলছি কেরিয়ারটা আমার কি সরকারি যোগ আছে, চেষ্টা করছি, পরীক্ষা দিয়েছি, কিন্তু রেজাল্ট বেরোচ্ছে না, লেট হচ্ছে, মানে প্রসেসিং দীর্ঘসূত্রতা হচ্ছে। দেখুন, আপনি বলার আগে আমি একদম স্পেসিফিক করে বলেছি যে কেরিয়ার ওরিয়েন্টেড প্রবলেম, এবং সেটা নিয়েই প্রশ্ন। এবং এই কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাটা আমি আরো স্পেসিফিক করে বলেছি যে আপনি চেষ্টা করছেন প্রচুর, কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গায় এক্সিকিউশন পাওয়া যাচ্ছে না। এবং সরকারি চাকরি বলতে পারেন, আপনি কি সরকারি চাকরির জন্য ট্রাই করছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই জন্মছক অনুযায়ী সরকারি চাকরি সরাসরি হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি না। এখানে সেমি গভর্নমেন্ট এরিয়াতে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই কালসর্প যোগের দোষের যদি প্রতিকার না হয়, এবং তার সঙ্গে শনি কেতুযুক্ত অবস্থায় যে বসে রয়েছে এবং রাহুর দ্বারা দৃষ্ট, এই যে স্থাপিক দোষ তৈরি করেছে, এই যে রাহু যখন শনির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে অথবা দৃষ্ট হয়ে যায়, এই যে স্থাপিক দোষ, এটা ক্যারিয়ারের ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে দেয় না। এবং চন্দ্রের দ্বাদশে কোনো গ্রহ নেই, এই চন্দ্রের দ্বাদশে যতক্ষণ গ্রহ না থাকে এটাকে বলা হয় ধুরধুরা যোগ। এই ধুরধুরা যোগ থাকার ফলে প্রপার এনহ্যান্সমেন্ট আপনার ক্ষেত্রে, আসার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু পাওয়া যাচ্ছে। এই মূলত এই কারণের জন্যই এখান থেকে প্রপার ইমপ্রুভমেন্ট পাওয়া যাচ্ছে না। এবং আমি আমার অ্যানালিসিসে সবসময় যেটা বলি যে কেরিয়ারের আলটিমেট আনসার দেয় হচ্ছে D10 চার্ট, অর্থাৎ দশমাংশ চার্ট। এই জন্মছক অনুযায়ী দশমাংশ চার্টকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে এখানে D10 এর যে দশমপতি সে খুব একটা ভালো অবস্থায় নেই, কিন্তু আমাদের লগ্নের যে দশমপতি সে কিন্তু পাওয়ারফুল অবস্থায় রয়েছে, যার ফলে আপনার এক্সিকিউশনের জন্য আপনি চেষ্টা করছেন, সেই জায়গাটা থেকে নিজের চেষ্টা করে সরে আসছেন না, নিজেকে আরো বেশিভাবে মানসিকভাবে তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রপার জায়গাটা ক্রিয়েট হচ্ছে না। এর জন্য আমি বলবো যে যাদের ক্ষেত্রে এইরকম ধরনের সমস্যা, তাদের ক্ষেত্রে বিশেষ করে যোগ রয়েছে, কিন্তু ডাইরেক্ট আগে নিজের প্রপার জায়গাটাকে অ্যানালিসিস করে দেখুন যে কোন সেক্টর আপনার ক্ষেত্রে এখানে যা পাওয়া যাচ্ছে পিএসসি রিলেটেড, অথবা যদি ওয়াটার রিলেটেড এরিয়াতে কোনো পরীক্ষা দেন সেক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে, এবং সেমি গভর্নমেন্ট এরিয়াতে হওয়ার সম্ভাবনা বেশি। ডাইরেক্ট গভর্নমেন্টের জায়গায় এখানে খুব একটা সম্ভাবনা নেই, কিন্তু স্পেসিফিক কিছু প্রবলেম রয়েছে। এই স্পেসিফিক প্রবলেম থাকার জন্য এই জায়গাটা এক্সিকিউট হচ্ছে না, এবং এইরকম ধরনের প্রবলেম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কৌশিকী অমাবস্যাটাকে জীবনে ব্যবহার করুন। কেন এবছরে যে কৌশিকী অমাবস্যা, এই সময় যদি প্রপারলি যদি নিজেকে এক্সিকিউট করা যায়, এই যে এটা হচ্ছে এমন একটা অমাবস্যা, যে অমাবস্যাকে আপনি যদি জীবনে ব্যবহার করতে পারেন, যে কোনো আনসাকসেসফুলের জায়গা থাকতে পারেন না। বিশেষ করে আমি আমার ক্যারিয়ারে তো অন্তত দেখিনি, এবং যে কোনো কাজে সাকসেসের যে জায়গাটা 100% এখান থেকে পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন যেটা বলতে চেয়েছি। এই জন্মছক অনুযায়ী এক্স্যাক্টলি যা বললাম সেটাই হবে। আরো বেশি শুনতে হলে ফেসবুক বা ইউটিউবে গিয়ে সার্চ করে চেক করে নিন যা যা বললাম। অবশ্যই আপনাকে বলবো এই যে জন্মছক, এই জন্মছক অনুযায়ী প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন 40 গ্রাম চা পাতা কোন ব্যক্তিকে দান করুন যার খুব প্রয়োজন রয়েছে, তাহলে দেখবেন আপনার যে প্রবলেম তার কিছুটা স্থিরতা লাভ করবে। এবং প্রতি সপ্তাহে শনিবার মা দক্ষিণা কালীকে জবার মালা অর্পণ করুন, শুধু এইটুকু উপাচার করুন, এবং ভালো কারোর সঙ্গে একটা গাইডেন্স নিন, এবং যে জায়গাটাকে এক্সিকিউশন করতে বললাম সেই জায়গার প্রপার রেমেডিজ করুন, তাহলে দেখবেন আপনার যে সমস্যা সেই সমস্যা প্রতিহত হবে, এবং 2026 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি ডেফিনেটলি জব পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে যে আমাদের যে আলোচনা ছিল, দেখো একটা চার্টকে যে অ্যানালিসিস করলে প্রপারলি বুঝতে পারা যায়, এবং আমি আমার অনুষ্ঠানের প্রতিটা ক্ষেত্রেই দেখবেন যে আমি সবসময় কিন্তু চেষ্টা করি যে প্রতিটা জায়গার এক্সিকিউশনটাকে তুলে ধরার, এবং আমার প্রতিটা অনুষ্ঠানে দেখবেন এক
নক্ষত্র নিয়ে আমি বিচারটা অনেক বেশি স্ট্রং দিই, প্রতিটা একটা অনুষ্ঠানে বললাম তারপরে অনুষ্ঠানে বললাম না, এরম এক্সিকিউশন আমার ক্ষেত্রে দেখতে পাবেন না। কারণ আমি প্রতিটা ক্ষেত্রেই এর একটা প্রপার অ্যানালিসিস, আমার দীর্ঘদিনের যে অ্যানালিসিস সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরি, এবং এর জন্য অনেক বেশি পরিশ্রম করে তার একটা অ্যানালিসিস পার্ট তৈরি করতে হয়েছে পড়াশোনা করে। যে এমনি এমনি হয়ে যায়নি যে একটা অনুষ্ঠানে শুরু করলাম তারপরে অনুষ্ঠানে হারিয়ে গেলাম, এরকম নয়। হ্যালো 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 হ্যালো, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হ্যালো, দেখুন আমাদের যে আলোচনা ছিল যে লিটিগেশন জাতীয় প্রবলেম, এই লিটিগেশন জাতীয় প্রবলেমের আমি যে আলোচনা শুরু করেছিলাম যে বিশেষভাবে যদি দেখা যায় ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ পতি পীড়িত হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে লিটিগেশন প্রবলেম হওয়া তৈরি থাকে, সমস্যা থাকে, এবং এই সম্ভাবনাও থাকে। এবং এই লিটিগেশন প্রবলেমের ক্ষেত্রে বিশেষ করে আইনি ঝামেলা, বিশেষ করে পুলিশি ঝামেলার ক্ষেত্রে বিশেষভাবে যেটা গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গলই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আপনাকে প্রবলেম তৈরি করে। এছাড়াও যদি ষষ্ঠ পতি এবং ষষ্ঠ ভাব কোনোভাবে পীড়িত হয়ে যায়, এবং সেটা যদি শনি, রাহু, কেতু এই সমস্ত গ্রহ দ্বারা পীড়িত হয়, এবং এই শনি, রাহু, কেতু এরা যদি কোনোভাবে দ্বাদশস্থ অবস্থান করে, অথবা শনি, রাহু, মঙ্গল এরা যদি কোনোভাবে দুস্থানপতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই লিটিগেশন প্রবলেমটা অনেকটা বেশি পরিমাণে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। এবং বিশেষত যদি শনি যেখানে যুক্ত হয়ে যায় তা কিন্তু দীর্ঘ সূত্রিতা তৈরি করে। এটা আমি আমার প্র্যাকটিস লাইফে দীর্ঘদিন ধরে দেখেছি, এবং আমি আমার প্র্যাকটিস লাইফে এটাও দেখেছি বিশেষ করে যাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থে যদি কোনো রকম ভাবে এই এক সংখ্যাটা না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের লিটিগেশন প্রবলেম থাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? লাইন পেলে একটুখানি তো ধৈর্য ধরে শুনতে হয়, আপনাদের জন্যই তো বিভিন্ন বিষয় ধরে আলোচনা করা হয়, তাই না? হ্যাঁ বলুন, চন্দননগর থেকে। কে বলছেন একটু নামটা যদি বলেন। পাপিয়া ঘোষ। পাপিয়া ঘোষ, কার সম্বন্ধে জানবেন? পাপিয়া ঘোষ সম্বন্ধেই জানবো। মানে আপনার সম্বন্ধেই জানবেন? হ্যাঁ। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 16 অক্টোবর 1986। 16 অক্টোবর 1986। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে আপনার 10:55। সকাল না রাত্রি? হ্যাঁ, রাত্রি 10:55 নাকি সকাল 10:55? সকাল 10:55। সকাল 10। তো পাপিয়া দেবী কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? দেখছি তো অনেকদিন ধরে, আমার তো মাঝে মাঝেই হচ্ছে। কেমন লাগে? ভালো, খুব ভালো লাগে। তো এই যে টিভি সাউন্ডটা একটু মিউট করে দেবেন, তাহলে আপনার অ্যানালিসিসটা আপনি প্রপারলি শুনতে পাবেন, তা না হলে শুনতে পাবেন না। আচ্ছা, এখানে আপনার ক্ষেত্রে এটা পাওয়া যায়, আপনি অনেক বেশি চিন্তা ভাবনা করেন জীবনে, কিন্তু সেই চিন্তা ভাবনা সত্ত্বেও প্রপার অ্যানালিসিসের যে জায়গাটা বা নিজের যেটা চেষ্টা করেন সেই জায়গাটা কিন্তু প্রপারলি সবসময় এক্সিকিউট করতে পারেন না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে সবসময় বিশেষ করে পিতার সঙ্গে একটা ক্ল্যাশ কিন্তু সবসময় থাকে, বাবার সাথে একটা ক্ল্যাশ বা মত পার্থক্য কিছু কিছু বিষয়ে। তাহলে দেখুন আপনার অ্যানালিসিসের যে একদম ফার্স্ট পার্ট, এখানে বাবার সঙ্গে একটা প্রবলেম তৈরি হওয়ার জায়গা থাকছে, এবং এখানে দেখা গেল যে পিতা নেই। এখনো কিন্তু আমি জন্মছকটা খুলিনি, শুধুমাত্র এই যে ডেট অফ বার্থ এটা দিয়ে অ্যানালিসিসটা করতে আরম্ভ করেছিলাম। 16 অর্থাৎ 1-6 এবং 1986 এর এই যে 8, অর্থাৎ এখানে যদি কম্বিনেশনটা পাওয়া যায় 1 আর 8 এবং এখানে 7 পাওয়া যাচ্ছে, এই যে কম্বিনেশনটা এটা কিন্তু বিশেষ করে পিতার ক্ষেত্রে তার শারীরিক জায়গায় প্রবলেম, এবং বিশেষ করে পিতার সঙ্গে মতপার্থক্য অথবা তার যে অ্যাবসেন্স সেটা কিন্তু এখানে ইন্ডিকেশন দেয়। এবং নিজের লাইফে বিশেষ করে 7 সংখ্যাটা অনেক বেশি চিন্তা ভাবনা করেন, কিন্তু প্রপার এক্সিকিউশন অফ লাইফ কিন্তু এখানে খুঁজে পাওয়া যায় না। এবং এখানে চন্দ্র রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে, যার ফলে যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর যে জায়গাটা সবসময় কিন্তু একটা পীড়িত অবস্থা আপনার মধ্যে একটা প্রবলেম তৈরি করে, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি সবসময় একটা দোলাচলের মধ্যে কিন্তু আপনি থাকেন। এবং এই জন্মছক অনুযায়ী যা পাওয়া যাচ্ছে
এই জন্মছকে যেহেতু রবি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং এই রবি কেতুযুক্ত অবস্থায় অবস্থান করছে দশম স্থানে, এই রবি কেতুযুক্ত অবস্থায় দশম স্থানে থাকলে তাহলে তার প্রপার লাইফে যতটা এনহ্যান্সমেন্ট বা নেম ফেম হওয়ার জায়গা, সেই জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা করে, বিশেষ করে গ্রহণ দোষের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু বুধের ঘরে রবি অবস্থান করছে এবং এই বুধ এখানে একাদশপতি অবস্থায় অবস্থান করছে, যার ফলে প্রপার যে এনহ্যান্সমেন্ট সেটা যাওয়ার ফলে একটা সমস্যা কিন্তু তৈরি করেছে। এবং লগ্ন পাওয়া গেছে এখানে মূলা নক্ষত্রে এবং চন্দ্র এখানে পাওয়া গেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। অর্থাৎ মূলা নক্ষত্রে যখন চন্দ্র লগ্ন পাওয়া যায় তাহলে প্রপারে জীবনে প্রচুর পরিমাণ সংগ্রাম করতে হয় এবং নিজের এস্টাবলিশমেন্টের জন্য এবং ব্যক্তিগত জীবনের একটা টানা পোড়েন কিন্তু সব সময় কিন্তু ভোগ করতে হয়। এবং নিজে যতটা চেষ্টা করেন সেই জায়গায় ব্যক্তিগত জীবনেও তার প্রপার আনসারের জায়গাটা কিন্তু খুঁজে পান না। আপনি অন্যের জন্য যতটাই করুন না কেন তার ফিডব্যাক কখনো পান না। কেরিয়ার, ফাইন্যান্স এবং ব্যক্তিগত জীবনে একটা ক্রাঞ্চের মধ্যে দিয়ে বর্তমান সময়টা চলছে। একটু বলবেন? হ্যালো, যেগুলো বললাম সেগুলো একটু বলুন, একটু রেসপন্স করুন। হ্যাঁ ঠিকই বলছেন, একদম একদম ঠিকঠাক বলছেন। এবং এখানে দেখুন ঠিকঠাক তো বলবোই, তার কারণ হচ্ছে এত বছরের অভিজ্ঞতা, এতটা অ্যানালিসিস করে প্রত্যেকটা চার্টকে ধরে ধরে অ্যানালিসিস করা হয় এবং দীর্ঘদিনে তার একটা অবজারভেশন দিয়ে তবেই যেখানে বলা। এবং যথেষ্ট জ্যোতিষটাকে নিয়ে শুধুমাত্র মজা করি না, ইটস মাই প্যাশন। সেই জন্য জ্যোতিষটাকে সঠিকভাবে সেই জায়গাটাকে এক্সিকিউট করার চেষ্টাই করি এবং ভুল এখানে পাবেন না। এখানে আমি বলবো প্রতি সপ্তাহ প্রপারলি এখানে কোয়েশ্চেন হচ্ছে ব্যক্তিগত জীবন এবং ফিনান্সিয়াল রিলেটেড বা কর্মক্ষেত্র নিয়ে। বলুন। বলছি সমস্যাটা চলছে এই যে মানে কোনো কাজে এগোতে পারছে না, সবকিছুতে বাধা। হ্যাঁ, ছেলে বিয়ে হয়েছে, ছেলে টিস্টিস্ট হয়ে গেল, সব দিক দিয়ে ওর খুব খুব ক্ষতি হচ্ছে। শ্বশুর বাড়িও ভালো হয়। এটা এক্স্যাক্টলি বললাম, ব্যক্তিগত জীবন, ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়া, ছেলেও ব্যক্তিগত জীবনের মধ্যেই পড়ে। এই জায়গাটার মূল কারণটা হচ্ছে এখানে চন্দ্র রাহুযুক্ত এবং এখানে যে লগ্নপতি এবং নবমপতি। আমি বহু অনেক আগে আলোচনা বলেছিলাম যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নবম স্থানটা যদি খুব ডিস্টার্বিং হয়ে যায় তাহলে সেই জায়গাটা সমস্যা তৈরি করে। আমি বলবো এটার জন্য আপনি ভালো কারোর সঙ্গে একটু কনসাল্ট করুন এবং আগামী যে অমাবস্যা পারবেন সেই অমাবস্যার তিথিতে সেদিনকে 4টে গোমতী চক্র কিনে দক্ষিণ পূর্ব কোণে সেটাকে উপস্থাপন করুন, তাহলে দেখবেন অনেকটা বেটার জায়গা থাকতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমাদের যে অ্যানালিসিসটা ছিল যে আমাদের ব্যক্তিগত জীবনের এই যে ওঠাপড়া এবং তার সঙ্গে যে আইনি ঝামেলা, তার তো কারণটা বললাম। এবার তার থেকে বেরোবেন কিভাবে? তার জন্য দেখুন অনেক রকমের প্রয়োগ তো রয়েছে, কিন্তু যারা এখন এই প্রয়োগ করতে পারছেন না, চক্রশূলপাণির প্রয়োগ রয়েছে, বগলামুখীর প্রয়োগ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু তার জন্য একটা প্রপার চার্টকে অ্যানালিসিস করার দরকার রয়েছে। তো আপনারা তার এক্সিকিউশনটা এমনি কিভাবে করতে পারেন যে প্রতিহত হতে পারেন, তার জন্য একটা সুইচ ওয়ার্ড আমি আপনাদের বলবো, টিএপি, ট্যাপ, অ্যাডজাস্ট, ADJUST, অ্যাডজাস্ট, এলিট এবং ফাইন্ড বি। এটাকে একটা জারের গায়ে লিখে রাখুন এবং সেই জলটা 35 মিনিট অন্তর 3 বার দিনে খান। এবং এখানে দুটো সংখ্যার কথা বলবো, 042237375756 এবং 781। এই দুটি সংখ্যাকে সেই একই জায়গায় লিখে রাখুন এবং সেই জলটাকে পান করুন এবং লেফট সাইডে যে কোনো জায়গাতে লিখে রেখে ব্লু কালারের মার্কার পেন দিয়ে এটা কিন্তু চ্যান্ট করতে থাকুন 3 বার। দেখুন না আপনার জীবনে এই সমস্যার কিছুটা সমাধান হয় কিনা। অনেক তো ফল মূল দিয়ে টোটকা করলেন, তার দেখুন না জীবনটা এক্সিকিউশন হয় কিনা। দেখুন এই যে জীবন, এই জীবনটা কিন্তু ঈশ্বরের দেওয়া একটা দান এবং সেই দানকে আমাদের যত লড়াই হোক না কেন সেই দানকে আমাদেরকে জীবনে সেখান থেকে লড়াই করেও এগিয়ে নিয়ে যেতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা অবশ্যই থাকবে, কিন্তু সেই সমস্যা সমাধানও আমাদের কাছে রয়েছে, সেটা খালি খুঁজে নিতে হবে এবং সেইটা তখনই খুঁজে পাবেন সেখান থেকে দেখবেন আপনি জীবনে সেই জায়গাটা খুঁজে পাচ্ছেন। সেই জন্যই অবশ্যই বলবো যে অবশ্যই ভাবে নিজের জায়গাটাকে সঠিকভাবে খুঁজে নিন এবং সেখান থেকে চোখ কান খোলা রেখে রেমেডি করুন। তা না হলে বারবার ধরে প্রতিহত হতে হবে, বারবার ধরে সেই জায়গাটাকে আপনাকে এক্সিকিউশনের জায়গাটা ক্ষেত্রে প্রবলেম তৈরি করবে। সুতরাং নিজেকে সজাগ করুন, নিজেকে সজাগ করে সঠিক পথে এগিয়ে যান। আজকের সময় তো একদম কড়া নাড়ছে, আজকে সকলে আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান খোলা রাখবেন এবং অবশ্যই চোখ কান খোলা রেখে রেমেডি করবেন। আজকে এখানেই থামছি, পরবর্তী অনুষ্ঠানে আরো আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে